আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে আজকে একটা ঐতিহাসিক হয়তো রায় হতে যাচ্ছে। সেটিই ঘটেছে। আজকে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার প্রথম রায় হয়েছে আজকে। খুব অল্প সময়, এক বছরের মধ্যে তদন্ত প্লাস সাক্ষী, জেরা সব কিছুর পরে স্বাভাবিক সব প্রসিডিউর শেষ করে রায় হয়ে গেল। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। আরেকটি খুব ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানের এরকম সবচাইতে বড় যে শাস্তি, মৃত্যুদণ্ড, এটা হয় নাই। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রথম হলো এটা। তো গতকালকের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য আছে। গতকাল পর্যন্ত বাংলাদেশে একটা অনিশ্চয়তা ছিল যে এই গণহত্যার বিচার হবে কিনা, হলে আসলে এটা কেমন হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের একটা অনাস্থা আছে, সব কিছুরই ওপরে অনাস্থা আছে, বিশেষ করে বিচার ব্যবস্থার ওপর। তার উপর এরকম একজন পাওয়ারফুল লিডার, যার সাঙ্গপাঙ্গরা, যার হাতে তৈরি করা প্রশাসন, আমলাতন্ত্র এখনও বাংলাদেশে ফাংশন করছে, সেই জায়গা থেকে আসলে এরকম একটা রায় হওয়া সম্ভব কিনা, এটা নিয়েও একটা দ্বিধাই ছিল। তার মধ্যে থেকে আমরা বলেছিলাম বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা ন্যায় বিচার হবে। আসলে আমরা কেন এই স্বপ্নটা দেখেছিলাম যে এই বিচার করা সম্ভব? পার্সোনালি আমি এই বিচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন যে টিম আছে, আমি ব্যক্তিগতভাবেই কয়েকজনকে আমি চিনি, খুব কাছে থেকে জানি। এই বিচারের সময় প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু একটা কথা বলেছিলেন যে 1000 কোটি টাকা দিয়েও আমার এই টিমকে কেনা সম্ভব নয়। তার মানে হচ্ছে যে এই টিমকে কেনার জন্য হয়তোবা অনেক চেষ্টা করা হয়েছে। আমি চিনি, যেমন এখানে আছেন ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার শাইখ মাহাদি, এরপরে আছেন আরও একজন আছেন আমার ক্লোজ পরিচিত। তো এদেরকে আমি চিনি যে তাদেরকে আসলে 1000 কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। এছাড়াও তাসমিরুল হক আছেন, উনি উদয় তাসমির নামে ফেসবুকে লিখতেন, দেখতাম। এই যে নবীন একটা টিম, এর সাথে যোগ হয়েছে একটা প্রবীণ একটা টিম। আমরা ট্রাইব্যুনালের আইনজীবী দেখেছি, অ্যাডভোকেট মিজানুল ইসলাম, যিনি জেরায় আসলে একজন দক্ষ আইনজীবী। এরপরে আমরা দেখেছি আব্দুস সোবহান তরফদার, উনি এর আগেও যাদেরকে রায় দেওয়া হয়েছে তাদের আইনজীবী ছিলেন। উনিও জেরায় বাংলাদেশে যে কয়জন দক্ষ আইনজীবী আছে, বিজ্ঞ আইনজীবী আছে, তাদের মধ্যে একজন। সব কিছুর কোঅর্ডিনেট করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি আসলেই এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা ভালো একটা রায় দেখতে পেলাম। আজকে রায় আসলে কি হয়েছে? শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল, চৌধুরী আবদুল্লাহ মামুন, এই 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার 5টা অভিযোগ আজকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, গণহত্যায় উস্কানি দেওয়া, নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যে অভিযোগে তার আজীবন কারাদণ্ড হয়েছে। এছাড়াও হেলিকপ্টার থেকে লিথেল উইপন, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যার মাধ্যমে শিশুসহ অনেককে হত্যা করা হয়েছে। এই অভিযোগটাও আজকে প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকরের রায় হয়েছে। আরেকটি অভিযোগ ছিল, সেটা হচ্ছে 5ই আগস্ট চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ আনাস, স্কুল পড়ুয়া ছেলে, যে তার মাকে চিঠি লিখে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, এই আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই অভিযোগ প্রমাণিত হয়েছে। এই অভিযোগে শেখ হাসিনা বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়াও সাভারে
6 জনকে মারার পরে তাদের পুলিশ ভ্যানে উঠাইয়া পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে একজন জীবিত ছিলেন। এই যে এই হত্যাকাণ্ড প্রমাণিত হয়েছে এবং এই হত্যাকাণ্ড অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আজকের রায়ে আদালত বলেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনিও সেম অপরাধ করেছেন, তারও সেম সাজা পাওয়ার কথা। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি নিজে অপরাধ স্বীকার করেছেন এবং এই রায়ের পিছনে এই মামলার জন্য যত ধরনের সহযোগিতা দরকার সে এই সহযোগিতাটা করেছে। এই জন্য আদালত তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সাজা কমিয়ে 5 বছর সাজা দিয়েছেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের রায় থেকে দেখেন এত বড় একটা গণহত্যা আমাদের সামনে ঘটে গিয়েছে। 1500-র অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 25,000 মানুষকে আহত করা হয়েছে। এই হত্যাকাণ্ডটা আমরা নিজের চোখে দেখেছি। সেই হত্যাকাণ্ডকে এখন আওয়ামী লীগ অস্বীকার তো করছেই এবং তারা এর জন্য তাদের কোনো অনুশোচনা নাই, অনুতাপ নেই। তারা এখনও বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই রায়কে অস্বীকার করে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের এই পথ বেছে নিয়েছে। আজকের রায়ের আমার কাছে সবচাইতে ভালো লেগেছে যে রায়টা লাইভ টেলিকাস্ট করা হয়েছে বিটিভি, এরপরে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেজ থেকে এবং অন্য অন্য সংবাদ মাধ্যম থেকে এটা আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে রায়টা শুনতে পেরেছি। 400+ পৃষ্ঠার একটা রায়, সুদীর্ঘ 2.5 ঘন্টা ধরে আজকের এই ট্রাইব্যুনালের যে বিচারপতি যিনি প্রধান ছিলেন গোলাম মুর্তুজা মজুমদার, তিনি রায়টি পড়ে শুনিয়েছেন এবং তিনি যখন রায়টা পড়ে শুনিয়েছেন তিনি শেখ হাসিনার সুপ্রিম রেসপন্সিবিলিটিগুলো কী কী ছিল, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি তার কি কথোপকথন হয়েছে সেটা উনি ইংলিশ রায়ের মধ্যে বাংলা কোট করে শুনিয়েছেন। শেখ হাসিনার সাথে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র শেখ ফজলুল তাপসের সাথে যে কথোপকথন হয়েছে সেটা কিন্তু তিনি বাংলায় কোট করে শুনিয়েছেন। এরপরে হাসিনুল হক ইনুর সাথে কথোপকথন হয়েছে সেগুলোও তিনি কোট করে শুনিয়েছেন এবং প্রত্যেকটা রায়ের পিছনে তিনি যুক্তিগুলো তুলে ধরেছেন এবং এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশনায় জুলাই আগস্ট এই গণহত্যা সংগঠিত হয়েছে। এখন এই রায় আসলে বাংলাদেশের মানুষ এই রায়কে স্বাগত জানিয়েছে। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে এই রায়কে কার্যকরের দিকে নিয়ে যেতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশে এই অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে, তারা সেখান থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সরকারকে চাপ সৃষ্টি করতে হবে, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে। আমরা জানি যে জার্মানিতে হিটলারের যে নাৎসি বাহিনী ছিল, নাৎসি বাহিনীর এরকম শাস্তি হওয়ার পরে তাদেরকে কিন্তু ইউরোপের কোথাও জায়গা দেওয়া হয় নাই। এটা যদি ইন্টারন্যাশনালিভাবে প্রুভড হয় যে এই শেখ হাসিনা এই গণহত্যা চালিয়েছে, তারা কিন্তু এই গণহত্যাকারীদের বিশ্বের কোথাও ঠাঁই দেবে না। যদি কোনো ঠাঁই দেওয়া হয় তাহলে তাদেরকে স্যাংশন দেওয়া হতে পারে। এই আওয়াজগুলো আমাদেরকে তুলতে হবে। আমাদের সাথে যারা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, আমাদের সাথে যারা বাণিজ্য করতে চায়, তাদেরকে আমাদের নিরাপত্তা, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো দেখে আমাদের সাথে সম্পর্ক করতে হবে। আমাদের পার্শ্ববর্তী যে দেশ এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, শুধুমাত্র সরকারকে লোক দেখানোর জন্য না, সত্যিকার অর্থেই সেই দেশের সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে হবে যাতে তাদেরকে দেশে নিয়ে এসে একটা সত্যিকার অর্থেই বিচার করা সম্ভব হয়। আমরা একটু দেখতে চাই যে আন্তর্জাতিক মিডিয়ায় এই রায় সম্পর্কে কি এসেছে। আমরা যদি বিবিসিতে একটু দেখি,
বিবিসি নিউজ করেছে, এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেন্টেন্সড টু ডেথ ওভার ব্রুটাল প্রোটেস্ট ক্র্যাকডাউন। এরপরে হচ্ছে আল জাজিরাতে রিপোর্ট এসেছে, একবারে লিড নিউজ হয়েছে, শেখ হাসিনা সেন্টেন্সড টু ডেথ, বাংলাদেশ আস্কস ইন্ডিয়া টু রিটার্ন হার। এরপরে সিএনএনে এসেছে, বাংলাদেশ ওস্টেড লিডার শেখ হাসিনা সেন্টেন্সড টু ডেথ আফটার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি কনভিকশন। তারা উল্লেখ করেছে বাংলাদেশে পলাতক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে আফটার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কনভিক্টেড, মানবতা বিরোধী অপরাধের শাস্তি হিসেবে। এরপরে ডয়েচে ভেলে তারা লিড নিউজ করেছে, বাংলাদেশ ইজ এক্স প্রাইম পিএম শেখ হাসিনা সেন্টেন্সড টু ডেথ। এরপরে মিডল ইস্ট মনিটর তারাও রিপোর্ট করেছে। এভাবে ইন্টারন্যাশনালি সবগুলো নিউজ পেপারে বাংলাদেশের এই রায়টাকে হাইলাইটস করা হয়েছে, তারা গুরুত্বের সাথে দেখেছে। তো আমরা আমাদের জুলাই আগস্টের এই চেতনায় আজকের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই রায়ের মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যার রায়ের সূচনা হলো। আমরা আশা করি যে আগামীতে আরও অনেক সবগুলো হত্যার বিচার হবে এবং এটা এখানেই শেষ নয়, এখানেই শুরু। এই রায়টাকে, এই বিচারটাকে, যেহেতু একটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে এই গণহত্যা সংগঠিত হয়েছে, এটাকে আগামী 3, 4, 5 বছর পর্যন্ত এটা কন্টিনিউ যদি করা যায়, তাহলে এই হত্যার সাথে জড়িত সবার বিচার করা সম্ভব হবে। যে নির্দেশ দিয়েছে এবং যে এক্সিকিউট করেছে, এখানে যারা নিজেরা গুলি চালিয়েছে তারা কিন্তু এখনও আইনের আওতায় অনেকে আসে নাই। এটাকে যদি কন্টিনিউ করা যায়, এই তাজুল ইসলাম, এই অ্যাডভোকেট মিজানুল ইসলামদের এই প্রচেষ্টা যদি অব্যাহত রাখা যায়, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই অন্যতম একটা বাংলাদেশে রূপান্তর হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানটা সফল হবে এবং বাংলাদেশে আইনের শাসন আসবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করতে চাই। আমরা পরবর্তীতে আসলে আলোচনা করার চেষ্টা করব যে এর আগেও তো ট্রাইব্যুনালের রায় হয়েছে, তাহলে সেই রায়গুলো যদি খারাপ হয়, তাহলে এই রায়টাকে আমরা কেন ভালো বলছি, পার্থক্য কোথায়? আগামী দিনে আপনারা সেটা দেখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।